মানিকগঞ্জে হত্যা ভাঙচুরের ২ মামলায় সাবেক এমপি মমতাজের ৬ দিনের রিমান্ড। প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ। লালমনিরহাট ফেনীসহ কয়েক জেলা দিয়ে ৭৮ জনকে পুশিন করেছে বিএসএফ। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ায় ৩ উপজেলার সীমান্ত পথে দেদারসে ঢুকছে মাদক, ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। প্রথম পার্টি আইনা বিটিজাতপুর এক পার্টি দেওয়া যায়, এক পার্টি নিয়ে আবার এই যে বিজয়নগর থেকে আরেক পার্টি নেওয়া যায়। মেন সড়কে ওঠার এখানে চেকপোস্ট করি এবং আমাদের উদ্ধার অভিযান এগুলো চলমান আছে, কিন্তু মাদক সাপ্লাই তো বন্ধ হচ্ছে না। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বেইলি ব্রিজের একাংশ ভেঙে পড়ায় ভোগান্তিতে ২৫ গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার। এই লাইনটা ভাঙাতে মনে করেন আমাদের অবস্থা সিরিয়াস, মানে আমরা গাড়ি আনার কথা পারি না, আমরা একবারে কম ভাই। নতুন একটা বেইলি আমরা আনতেছি আর কি, সব মিলে হয়তো সপ্তাহের সময় লাগবে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের ২টি মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় মমতাজ বেগমকে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল নূরের আদালতে তোলা হলে বেলা 11:30টার দিকে হত্যা মামলায় ৪ দিন ও ভাঙচুরের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ১২ই মে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগমকে। এদিকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। লালমনিরহাট, ফেনী, কুমিল্লা ও পঞ্চগড় সীমান্ত দিয়ে ৭৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রামের গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে শিশুসহ ২০ জনকে পুশিন করা হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকার কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ ও ভারতীয় পুলিশ। স্থানীয় নতুন বাজার এলাকায় পৌঁছালে তাদের জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী। খবর পেয়ে বিজিবি সদস্যরা গিয়ে ৭টি শিশু, ১১ জন নারী সহ ২০ জনকে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। তাদের সবার বাড়ি বাংলাদেশে বলে জানায় পুলিশ। আমরা আইছি ৪,০০০ লোক আইছি। এই বর্ডার দিয়ে আমরা ৩ জন আসছি। আমরা সিঙ্গল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িছে। আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায় বর্ডার ক্রস করে, আমরা চিনতে পারিনি। ভারত থেকে আমাদের বাংলাদেশে কিছু নাগরিককে পুশিন করেছে। বিজিবি আমাদের কাছে ২০ জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে ১১ জন মহিলা, ৭ জন বাচ্চা, ২ জন পুরুষ। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। এদিকে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবির দাবি, তারা সবাই বাংলাদেশি নাগরিক। ভোর ৪টার দিকে সীমান্ত দিয়ে ৬ পরিবারের ২৪ জনকে পুশিন করে বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটকের পর ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। এছাড়া পঞ্চগড় সীমান্ত দিয়ে ২১ এবং কুমিল্লার গোলাবাড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশিন করেছে বিএসএফ। দর্শক, এ বিষয়ে আরো জানবো। ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সীমান্তে বিএসএফ এর এই তৎপরতার বিষয়ে বিজিবি কি বলছে? আমি আছি এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়া থানায়। যাদেরকে পুশিন করা হয়েছে এদের মধ্যে থেকে ১২ জন রয়েছে এ থানায় এবং কি অন্য ১২ জন রয়েছে ফুলগাজী থানায়, যাদেরকে আজ ভোর ৪টায় পুশিন করেছে। আমি এ বিষয়ে ফেনীর বিজিবির যিনি সিও তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে ১৪০ জনকে হরিয়ানা থেকে আটক করেছিল বিএসএফ, তাদেরকে সেখান থেকে এনে আগরতলায় রাখা হয়েছে। এর মধ্যে থেকে ১২ জন করে ২৪ জনকে এখানকার যশপুর এবং
খেজুরিয়া সীমান্ত দিয়ে পুশিন করেছে এবং তাদেরকে কিভাবে হস্তান্তর করা হবে বা তাদেরকে কোথায় রাখা হবে সেই বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছে। তারা কথা শেষে আসলে জানা যাবে যে তাদেরকে এই মুহূর্তে এখন কি করবে। অন্যদিকে হচ্ছে যে আমি এখানকার যাদেরকে আটক করেছে, এখানে যাদেরকে পুশিন করা হয়েছে, এদের একজন রয়েছে রবীন্দ্র, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন, তারা 2007 এবং 8 সালের দিকে ভারতে গিয়েছিল, সেখানে তারা ইটভাটা কাজ করত। পরবর্তীতে সেখানে তাদের ছেলে সন্তান হয়, এত বছর ধরে সেখানে বসবাস। গতকালকে কোন সময় ধরে বিমানে করে আগরতলায় তাদেরকে নিয়ে আসে, আনার পরে হচ্ছে যে আজ ভোরে তাদেরকে হচ্ছে যে ফেনীর যে যশপুর এবং খেজুরিয়া সীমান্তে তাদেরকে পুশিন করে। এবং কি এখানকার যিনি পুলিশের কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এখনো এখানে সীমান্তে যাদেরকে আটক করা হয়েছে তাদের আনাগোনা রয়েছে, যে কোনো মুহূর্তে তাদেরকেও সীমান্ত দিয়ে পুশিন করবে বলে তারা এই ধারণাটা করছেন এখানকার পুলিশের কর্মকর্তা। ইশরাত, ধন্যবাদ আপনাকে আরিফ। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক চোরাচালান থামছেই না। ভারত থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে নিয়মিত ঢুকছে মাদকদ্রব্য, যা ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। মাদকের বিস্তার ঠেকাতে যথাসাধ্য চেষ্টার দাবি প্রশাসনের। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় হরহামেশাই দেখা মেলে মাদক কেনাবেচা ও সেবনের এমন চিত্র। নেশার টানে জেলার বাইরে থেকেও অনেকে ছুটে যান ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলোতে। 950 বিজয়নগর, কসবা ও আখাউড়ার সাথে ভারতের 72 কিলোমিটার সীমানা রয়েছে। কাঁটাতারের বেড়া থাকলেও বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিবেশী দেশ থেকে ঢুকছে মাদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে, বিজয়নগরের সিঙ্গারবিল, মিরাসানি, বিষ্ণুপুর, কালাছড়া সহ কয়েকটি পয়েন্ট দিয়ে মাদক চোরাচালান হচ্ছে। আখাউড়ার কর্নেল বাজার, শিবের বাজার, আনোয়ারপুর, গঙ্গাসাগর ও আজমপুর এবং কসবার মাদলা, মাইনপুর, আকবরপুর, কৈয়া সহ কয়েকটি এলাকাও মাদক চোরাচালানের হটস্পট। এসব মাদক পরবর্তীতে সড়ক, রেল ও নৌপথে ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। 3টা পার্টি হাত বলতে, প্রথম পার্টি আইনা বিটিজাতপুরে এক পার্টি দেওয়া যায়, এক পার্টি নিয়ে আবার এই যে বিজয়নগর থেকে আরেক পার্টি নেওয়া যায়। বিজয়নগরের পার্টি নিয়ে দেওয়া ওই চিটাং বা ঢাকার যে কোনো পার্টির কাছে 25 কেজি মাল দিলে তারা 1 লাখ টাকা পাবে। এক পার্টির প্রতিদিন লেবার পিছে 20,000 টাকা খরচ আছে, তারপর বাকি টাকা তারা পায়। মাদকের বিস্তারের কারণে বাড়ছে নানা ধরনের অপরাধ, এতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। ফুটলা আছে না, ফুটলা বাইন্দা আপনার এটা মানে তোমার 10 ফুট এদিক সেদিক ফিনছি স্কোপ গাঞ্জা দিন মাইরে হইলে টাকা নিব নিয়েছে। আসক্ত ব্যক্তিকের তো কোনো হিতাহিত গান তাহে না, আইতাছে দেখতেছে হেরাও তো ধরতেছে এই আর কি, কিন্তু আবার হেরার লগে মিলল কত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, তাদের তালিকায় জেলায় 600-র মতো মাদক কারবারি রয়েছে। সীমান্তবর্তী জনপদের অনেকেই জড়িয়ে পড়ছে চোরাচালানে। তালিকার ব্যাপারটা হলো, এখানে থাকে কিংবা বাইরে চলে যায়, তখন কিন্তু আমরা চেষ্টা করি যখন নবায়ন করে আবার পাঠানোর আগে আমরা ওই ব্যক্তিবর্গ সম্পর্কে একদম শিওর হয়ে পাঠানোর চেষ্টা করি। মাদক জব্দ ও কারবারিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানোর কথা বলছেন প্রশাসনের কর্মকর্তারা। ত্রিপুরা রাজ্যে পাহাড়ে প্রচুর গাঁজার মাদকের চাষ হয় এবং এটাই তাদের প্রোডাক্ট, কিছু পণ্য। এই পণ্যটাকে তারা বর্ডার এইদিকে আমাদের এইদিকে ঠেলে দেয়, মার্কেটিংটা আমাদের এইদিকে। ফিডার রোডগুলো আছে মেন সড়কে ওঠার, এখানে চেকপোস্ট করি এবং আমাদের উদ্ধার অভিযান এগুলো চলমান আছে, কিন্তু মাদক সাপ্লাই তো বন্ধ হচ্ছে না। কয়েকটা কারণ আছে সীমান্তে বেড়ে যাওয়ার, পাচার বেড়ে যাওয়ার। তার মধ্যে হচ্ছে যে বিজিবি যে পোস্টগুলো আছে এগুলো প্রায় এক একটাতে একটা গ্যাপ প্রায় 5-6 কিলোমিটারের মধ্যে। তো ইন বিটুইন দিস প্লেস দেখা যায় অনেক সময় চোরাকারবারীরা আসা যাওয়া করতে তাদের একটু সুবিধা হয় আর কি, অথবা বেগ পেতে হয় না আর কি। মাদক চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকার মানুষের সচেতনতার উপরও জোর দেওয়া হচ্ছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। বালু ভর্তি ট্রাকের চাপে ব্রিজের একাংশ ভেঙে পড়ার পর চলাচল বন্ধ সুনামগঞ্জের বিশম্ভরপুরের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কে। গেল সোমবার বালুবাহী ট্রাক চলাচলের সময় নাইন্দা কুপা নদীতে ভেঙে পড়ে সজনা সেতুর স্টিলের অংশ। নৌকায় নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে কমপক্ষে 25 গ্রামের মানুষকে। দ্রুত সেতুটি মেরামতের আশ্বাস সড়ক ও জনপথ অধিদপ্তরের। বালুভর্তি ট্রাকসহ ব্রিজের একাংশ নদীতে যেন অন্তঃসারশূন্য কঙ্কালের উপর দাঁড়িয়েছিল নির্মাণযজ্ঞটি। ভার সইতে না পেরে ভেঙে চুরমার। সুনামগঞ্জ বিশম্ভরপুরের মৃতপ্রায় নদী নাইন্দাকুপা। এর এক পাশে ফতেহপুর, অন্য পাশে হরিপুর। মাঝের এই সংযোগ মাধ্যমটির নাম সজনা সেতু।
কয়েক দফা বানের জলে অ্যাপ্রোচ মাটি সরে যাওয়ায় ৬০ ফুট দৈর্ঘ্যের বেইলি সেতু দিয়ে স্থাপন করা হয় সংযোগ। তবে সেটিও আর রইল না। গেল ১৯ মে পণ্যবাহী ট্রাকের চাপে ভেঙে পড়ে স্টিলের অংশ। ট্রাক উঠার কারণে ওভারলোড মাল ছিল, এই মালের ভারের কারণে ব্রিজটা ভাঙা পড়ে। সুনামগঞ্জ গেছি বালা, এইদিকে ব্রিজ ভাঙ্গা হন তো আবার যাইমো ক্লাস, সমস্যা তো হইবই। ২০২২ সালের বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই ভারী যান চলাচল বন্ধ ছিল। তারপরও অতিরিক্ত লোড নিয়ে পণ্যবাহী ট্রাকটি ঝুঁকিপূর্ণ সেতুতে উঠে ভেঙে পড়ায় এখন নিয়ামতপুর আনোয়ারপুর সড়কে বন্ধ চলাচল। ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে ২৫ গ্রামের ৬০,০০০ মানুষকে। এই লাইনটা ভাঙাতে মনে করেন আমাদের অবস্থা সিরিয়াস, মানে আমরা গাড়ি আনার কথা পারি না, আমরা ইনকাম একবার কম পাই। আমি তো মেডিসিন কোম্পানিতে আছি, তো আমাদের দৈনন্দিন কাজ হচ্ছে যে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তো এখন যাতায়াত ব্যবস্থা যদি আমাদের মানে অসুবিধা হয়, যেমন বিঘ্ন ঘটে যাতায়াতে, তাহলে তো আমরা যথাসময়ে আমাদের সেবাটা পৌঁছে দিতে পারি না। এদিকে সবাই ঘোরাফেরা করবে, তারপর অনেক পর্যটকরাও আসবে, তাই আমাদের সবার এলাকাবাসী সবারই দাবি যে ঈদের আগে যেন এই রাস্তার কাজটা ভালোভাবে হয়ে যায়। সেতুটি পুনরায় চালু করতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। যে বেলিটা ভাঙছে এটা তো আর নতুন একটা বেলি আমরা আনতেছি আর কি, হয়তো সব মিলে হয়তো সপ্তাহের সময় লাগবে। এক যুগেরও বেশি সময় আগে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সজনা সেতু। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কুমিল্লা মেডিকেলে যমুনা টিভি সহ গণমাধ্যম কর্মীদের ওপর হামলার সত্যতা পেয়েছে পুলিশের তদন্তকারী কর্মকর্তা। তবে মামলার আসামি মেডিকেলের পরিচালক সহ কারো বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। ঘটনার ২ মাসেও উদ্ধার হয়নি ছিনিয়ে নেওয়া ক্যামেরা, মোবাইল সহ অন্যান্য ডিভাইস। এতে ক্ষুব্ধ গণমাধ্যম কর্মী সহ সচেতন মহল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২১ মার্চের সেই দৃশ্য। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে চলছিল উত্তেজনা। সেই সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন গণমাধ্যম কর্মীরা। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা সহ বিভিন্ন ডিভাইস। ঘটনার পরদিন হাসপাতালের পরিচালক সহ ৪ জনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়। পরে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের সত্যতা পান তদন্ত কর্মকর্তা। বিষয়টা নিয়ে এখন পঞ্চায়েতের অ্যাকশনটা যাচ্ছে, এর সাথে বাংলাদেশের সাথে কথা বললাম, তারপরে আপনি মোবাইলগুলো আর মোবাইলে তো কিছু করতে পারছে না, ক্যামেরা ভাঙচুর সেটা বলতে মোবাইল করতে পারছি না। এরই মধ্যে ঘটনার ২ মাস পেরিয়েছে। উদ্ধার হয়নি লুটে নেওয়া ২টি মোবাইল সহ অন্যান্য ডিভাইস। গ্রেফতারও হয়নি কেউ। এতে ক্ষুব্ধ সচেতন মহল সহ গণমাধ্যম কর্মীরা। সংবাদ সংগ্রহ করতে যেয়ে আহত করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে। এটার করার পর সংবাদকর্মী বন্ধু যখন মামলা করেছেন, সেই মামলার প্রেক্ষাপটে যাদেরকে এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আজ পর্যন্ত এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এই হামলা থেকে বোঝা যায় যারা ল অ্যান্ড অর্ডারকে ইমপ্লিমেন্টেশন করবে, বাস্তবায়ন করবে, তাদের উপর যদি এই অবস্থা হয়, তাদের সাধারণ মানুষের অবস্থাটা কোথায়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্ব আছে, এবং আমরা জানি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর লোকরা এখন বিদ্যমান আছেন, তারা এই জায়গাটায় গিয়ে কেন দৃঢ়তার সাথে মোকাবেলা করেন না? এ বিষয়ে কথা বলতে রাজি নন পুলিশ সুপার। কোতোয়ালি থানার ওসি জানালেন, হাসপাতালের পক্ষ থেকেও একটি অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রাকিব সরকার, যমুনা নিউজ। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের ফসলি জমি নিমজ্জিত হয়েছে। বাদাম, কাউন, ভুট্টা সহ বিভিন্ন ফসল তলিয়ে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। ঋণ নিয়ে চাষাবাদ করে কৃষক এখন দিশেহারা। কৃষক বলছে, ফসলহানিতে প্রশাসনের ভ্রুক্ষেপ নেই। আমিনুর ইসলাম কুড়িগ্রামের রাজারহাটে তৈয়বখা গ্রামের বাসিন্দা। এনজিও ঋণ নিয়ে তিস্তা নদীর চরে 10 বিঘা জমিতে করেছিলেন বাদাম আবাদ। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সেই ফসল পানির নিচে। দিশেহারা কৃষক কিছুটা বাদাম তুললেও উঠবে না খরচ। 4 লক্ষ টাকা ঋণ করিয়ে 10 বিঘা জমিতে বাদাম করছি। বৃষ্টি আর তিস্তার পানিতে আমার বাদামগুলো সবগুলো নষ্ট হয়ে গেল।
এমন হাজারো কৃষকের স্বপ্ন ভাসিয়ে নিয়েছে তিস্তা। আকস্মিক বৃষ্টি আর নদ নদীর পানি বেড়ে নিমজ্জিত একরের পর একর বাদাম, কাউন, ভুট্টা, ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারি, রৌমারী, নাগেশ্বরী সহ বিভিন্ন উপজেলার জমিজমা। আলু অনেক টাকা লস খাওয়ার পরে ঋণ পাওনা শোধ হয় নাই, বাদাম গাচ্ছি, তোলার আশায় বাদাম দিয়ে তুলবো। এখন তিস্তায় পানি আসিয়া আমার বাদাম পর্যন্ত ভিনিশ করে নিয়ে গেল। একর সম্পত্তির বাদাম, এই দেখেন না বাদাম দেখা যাইতেছে না, এই দেখেন না, এই দেখেন না বাদাম দেখা যায়, বাদাম দেখা যায়, দেখেন। জেলায় চলতি মৌসুমে 950 হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জিত হয়েছে 912 হেক্টর। গত 19 মে পর্যন্তই ক্ষতিগ্রস্ত 52 হেক্টর জমি, যার উৎপাদিত ফলন প্রায় 2275 মন। নদীর পানিতে এখন নদী লেখার হয়ে গেছে, আবার সুবের যা বাদাম যা সব ডুবে গেছে। নদীর দুই পাশে চ্যানেল রয়েছে, যদি এই চ্যানেলটি খনন করা হতো তাহলে কৃষকের এই অকাল বন্যায় এই ফসলগুলো ডুবে যেত না। কৃষি বিভাগ বলছে প্রায় 1.25 কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যা নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। চীনাবাদাম, তারপর সবজি এবং তিল সহ বিভিন্ন ফসল নিমজ্জিত হচ্ছে। আমরা কৃষক পর্যায়ে বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং আমরা তালিকা তৈরি করছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছি। কৃষকরা বলছেন ফসল হানিতে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। ভাগ্যোন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নদী পাড়ের মানুষের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।